কে বিমল রায় আপনারা বলুন। আচ্ছা দবিকা সাহেব আরম্ভটা কোথায় কোন সালে হয়েছিল কেউ কি আপনারা দেখেছেন? প্রথম কথা সেটা বলুন। देखे तो थी दीदी किंतु আমাকে ख्याल नहीं कौन साल है। कितने साल पहले आपने देखा है? मैंने कम से कम 20 साल पहले तो देखा है। 20 साल हम तो पैदा भी नहीं हुए थे जब हाँ लेकिन हम देखते रहे हैं। मैं पहले की बात कर रही हूँ हमरा टेलीविजन में देखे थे। टेलीविजन मैं भी टेलीविजन में ही देखी हूँ। पर आपने बड़े पर्दे पे नहीं देखा तो लॉस आपकी रही है क्योंकि it talks about a time when India just after independence नए दौर में नेहरू जी के अंडर में इंडस्ट्रियलाइजेशन हो रहा है। गांव से शहर में लोग काम करने आ रहे हैं और আমরা বসে আছি রবি ঠাকুরের শহরে। এখানে আমরা 2 বিঘে জমির গল্প আমরা সবাই জানি। এটা সলিল চৌধুরীর বার্থ সেন্টিনারি। সলিল চৌধুরী এই গল্পটা লেখে সলিল দা। সলিল চৌধুরী বম্বেতে বলতে পারি কিন্তু এখানে সলিল দাই বলবো। উনি গল্পটা লেখেন রিক্সাওয়ালা। আইপিটি এর আপনারা সবাই জানেন। আমি একটুখানি বোর করি আপনাদের, আশা করবো ততক্ষণে বাকিরা সেটেল ডাউন করবে। আইপিটি এর সময় লেবারদেরকে ইম্পর্টেন্স খুবই দেওয়া হতো, তাদের জীবন, তাদের রান্নার ছুটেছে রান্নার, রিক্সাওয়ালা, ধান কাটার গান, নৌকা, বোটম্যান সং সব নিয়ে গান হয়েছে। রিক্সাওয়ালা গল্পটা দবিকা জামিন যখন হয় সেই সময় প্রথম তার আগে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেছে। আপনারা লাস্টে যারা বসে আছেন ক্যামেরায় আমার জন্ম 1955, ছবিটা হয়েছে 1953, 70 বছর পুরনো। সেটা আজকেও দেখানো হচ্ছে। তার মানে কি হলো 70 বছর পর যদি একটা ছবি আবার করে কেউ দেখে তার মানে ছবি লঞ্জেভিটি, ইউনিভার্সালিটি, টাইমলেসনেস সবকিছুই প্রুভ হচ্ছে। এই ছবিটা বাবা বানিয়েছিলেন ওর নিজের কোম্পানি যখন শুরু করেন। এটা হলো প্রথম ছবি। তার মানে এটা হলো হিজ ইন্ট্রোডাকশন অ্যাজ এ প্রডিউসার অ্যান্ড অফ কোর্স ডাইরেক্টর। তখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফার্স্ট স্থাপিত হয় 1954, ফার্স্ট অ্যাওয়ার্ড প্রথমবার। তখন 5টা অ্যাওয়ার্ড ছিল, এখন বোধহয় 1000টা আছে। তো বেস্ট পিকচার, বেস্ট ডাইরেক্টর, বেস্ট ফিল্ম, সরি বেস্ট মিউজিক, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টর, তার মধ্যে বাবা দুটো পান। তো এইটা আবার এত বছর পর ফিল্মফেয়ার আবার অ্যাওয়ার্ড দিয়েছে বিকজ বাবার জন্য এরকম ফার্স্ট এতে হয়েছিল। ফার্স্ট টাইম এরকম একটা রেকগনিশন এরা ইনস্টিটিউট করলেন। অনেক বছর পর্যন্ত বিমল রয় held the record of winning the maximum number of Filmfare awards. উনি 12 বছর বেঁচে ছিলেন। স্যার আপনি একটু 12 বছর বেঁচে ছিলেন। 1966 এ মারা যায়। 1954 আর 66 এর মধ্যে উনি 11টা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 3টে হ্যাট্রিক। 3 বছর পর পর ছবি, একটা গ্যাপ, 3 বছর পর পর অ্যাওয়ার্ড, আবার একটা গ্যাপ, 3 বছর পর পর। এটা আজ পর্যন্ত কেউ করেনি। এটা কেউ রিপিট করতে পারেনি। অমিতাভ বচ্চন পেয়েছেন অ্যাওয়ার্ড হয়তো সংখ্যায় বেশি, কিন্তু এই হ্যাট্রিকটা একটা কোন ছবিগুলোর জন্য একটু প্লিজ বলে দাও সবাইকে। হ্যাঁ, যে ছবিগুলোর জন্য বাবা অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলো আফটার দবিকা জামিন দেবদাস 1955, 58 এর মধ্যে, 60 তে সুজাতা, 63 তে বন্দেবী। হ্যাঁ, তার মাঝখানে উনি ইহুদি ছবিটাও মাঝখানে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল গানের জন্য। यहूदी हिंदी, হ্যাঁ, দিলীপ কুমার मीना कुमार। हाँ আচ্ছা, তা আমি খালি বলতে চাই যে অ্যাপার্ট ফ্রম এভরিথিং এলস আমার বাবার জেনারসিটিটা দেখুন।
এই যে প্রত্যেক অ্যাসিস্ট্যান্টকে উনি চান্স দিয়েছিলেন, নিজে ছবি প্রডিউস করেছিলেন। এটা অন্য কোনো ডাইরেক্টর কোনোদিন করে, কোনো প্রডিউসার কোনোদিন করেনি। আপনি মেহবুব খান দেখুন, সেই সময়কার রাজ কাপুর, ওদের অ্যাসিস্ট্যান্টগুলো অ্যাসিস্ট্যান্টই রয়ে গেছে। উনি সবাইকে চান্স দিয়েছেন। আর দবিকা জমিনের বিষয়ে আমি এটাই বলতে চাই, কারণ দবিকা জমি নিয়ে কথা হচ্ছে। বাবা খুব মানে লোকেদের পুরো চেহারা, ক্যারেক্টার সবকিছু পাল্টে দিত। বলরাজ সানি একজন ইংরেজের মতো লোক ছিল, সবসময় স্যুট করে করে বেড়াতেন। তাকে রিক্সাওয়ালার পাঠ দিয়েছে। আচ্ছা, নিরূপা রয় মাইথোলজিক্যালি সবসময় গডেস প্লে, তাকে একটা ভিলেজ ওম্যান বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করা, সাকসেসফুল করা, তার মানে কতটা কনফিডেন্স বাবা না যে করতে পারবে। এরকম ভাবে বাবা অনেকজনকে ফার্স্ট মানে যে রেকগনিশন অফ ট্যালেন্ট, আপনি সবচেয়ে বড় এক্সাম্পল হলো গুলজার। গুলজার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল। হঠাৎ একটা শৈলেন্দ্র আর এস.ডি. বর্মনের মধ্যে একটা কোনো গোলমাল হয়। তো শৈলেন্দ্র আর বলেছিল এস.ডি. বর্মনের জন্য গান লিখবে না, কিন্তু এই গান একটা দরকার ছিল, মোরা গোড়া আঙ্গুলে যে গানটা, সেটা রঘুনাথ ঝালানি বলে বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। হঠাৎ একদিন এসে বললো যে আপনি বুঝছেন, আমার এক বন্ধু আছে মেকানিক, গ্যারেজে কাজ করে, কিন্তু খুব ভালো লেখে, আমি ওকে আনতে পারি? বললো হ্যাঁ, কিন্তু ও লিখতে পারবে। সেই আরম্ভ হলো গুলজারের লিরিসিস্টের মানে সেইটা। এরকম ভাবে বাবা ছোটখাটো ব্যাপার, আমি বলছি ইভেন স্টাইল, মানে সাধনা একজন গ্ল্যামার গার্ল ছিল, ফ্রিঞ্জ জায়গা, ওর নাম ছিল ফ্রিঞ্জ, সেটাকে একেবারে বার করে দিয়ে পাড়াকে গ্রামের মেয়ে পাঠিয়ে দিয়েছে। মানে আমাদের বাঙালি মেয়েদের যেমন হাত খোপা করা, টিপ পরা, সব করে একবারে বাংলা বাড়ি। আর যদি আপনি সেই পিছনে উনি ডেট করেছেন। আমি একটু পেছনে যেতে চাই, ব্যাকওয়ার্ডস ইন টাইম। আমি প্রথম ছবি ছিল বাবার উদয়পথ। উদয়পথে 1943-তে তৈরি হয়। আর তখন বাবা ক্যামেরাম্যান ছিলেন নিউ থিয়েটার। উনি বিএন সরকারের কাছে গিয়ে বললেন আমি ছবি বানাতে চাই। বিএন সরকার খুব ভালোবাসতেন, কিন্তু সেই অতটা ভরসা ছিল না। বলে ঠিক আছে বানাও, কিন্তু যে ওয়েস্টেজ আছে অন্য ছবি স্টক, খালি সেটা ইউজ করতে পারে। এখানে অনেকেই জানবেন না হয়তো ব্যাপারটা, তখনকার দিনে র স্টক কিনতে হতো, প্রতিটা ছবির জন্য কিছুটা অ্যালটেড থাকতো, কারণ এই র স্টক আমাদের দেশে তৈরি হতো না। আমি এখানে নতুন যারা জানেন না এই সিস্টেমটা, সেই জন্য বলে দিচ্ছি। তো নিউ থিয়েটার্সে তো অনেক ছবি হতো, অনেক ডাইরেক্টররা করতে, র স্টক যা আসতো অ্যালটেড হতো, সেই অ্যালটমেন্ট ইউজ হয়ে যাওয়ার পরে যেটা বাকি থেকে গেল, রিমাইন্ডার বলা যায়, সেই রিমাইন্ডার র স্টক গুলোকে ইউজ করে উনি একটা ছবি করলেন যেটা ইন্ডিয়ান সিনেমার দিক ঘুরিয়ে। এটা হলো সেলুলয়েড মধুমতি ছবিতে উদয়পথে এই জন্য বলছি যে ওরা নিউ থিয়েটার্সে একেবারে সিরিয়াসলি নেয় ছবিটা। একটা বিরাট বড় বিগ বাজেটের একটা সেই সময় ছবি ওরা ব্যবস্থা করছিল, শুট করছিল, এটা কিন্তু কোনো গিভিং নো অ্যাটেনশন। আচ্ছা, যেসব ওই ছবিটা ফ্লপ করলো, আর বাবার ছবিটা 1 বছর চলেছে। হ্যাঁ, উদয়পথ। আমি খালি উদয়পথের বিষয়ে এই জন্য বলছি যে বাবার এরকম সাহস ছিল, সবাই ছবি, হিরোইন, হিরো, লেখক, এভরিথিং ওয়াজ নিউ। প্লাস উনি ইউজ করেছেন খালি রবীন্দ্রসঙ্গীত। এটা কি বাঙালি ছবি? उदयपथे की हिंदी बनी थी हमराही नाम से। न्यू थिएटर्स करते थे पहले बांग्ला और हिंदी में, लेकिन वो बाइलिंगुअल मतलब डब किया हुआ नहीं, वो दूसरा उन्होंने शूट किया था। सॉरी, 1943 তে তখন আমাদের জনগণমন ন্যাশনাল অ্যান্থেম হয়নি। টাইটেল ট্র্যাক এটাতে হলো জনগণমন।
মানে বাবার যে একটা যে ভিশন ছিল সবকিছুর বিষয়ে, এই ছবিটা আমাকে রত্নোত্তমার বাবা নবেন্দু ঘোষ উনি স্ক্রিন প্লে লিখেছিলেন। ওই কথাই যাচ্ছিল। তো উনি আমাকে বলেছিলেন যে না, উনি উদয়পথে স্ক্রিন প্লে উদয়পথের জন্য উনি বাবার সঙ্গে দেখা করেছেন। উদয়পথে দেখে he was so impressed that he had prayed যে কোনোদিন যদি এই ডাইরেক্টরের সঙ্গে আমি কাজ করতে পারি জীবন সার্থক হয়ে যাবে। And then when he came to Calcutta, he used to live away. না, আমি খালি বলতে চাইছি যে এই ছবির যে ডায়লগ, হ্যাঁ, ওটা প্রত্যেকটা পান বিড়ির দোকানে বিক্রি হতো। মানে লোকেরা মুখস্থ করে এটাকে বলতো, মানে বাবা হঠাৎ একটা লাইফ হিরো হয়ে গেল। কেন? কারণ উদয়পথে হলো বড় লোক আর যারা সাধারণ মানুষের গল্প, আর কিভাবে বড় লোকেরা এক্সপ্লয়েট করে। নায়কের লেখা নভেল উপন্যাস সেটা একজন বড় লোক নিজের নামে ছাপে। হ্যাঁ, তো এই যে এরকম ভাবে লোকেদের এক্সপ্লয়েট করে, এটা হচ্ছে একটা চুরি। হ্যাঁ, এটা সবাইকে খুব, মানে আমার মনে হয় এখানকার লোকে খুবই খুবই প্রভাবিত হয়েছে। আমি একটুখানি মাঝখানে আমি জয় বললেন নবেন্দু ঘোষ, সেই থেকে যে যাত্রা আরম্ভ বন্দিনী শেষ ছবি সেই পর্যন্ত কিন্তু নবেন্দু ঘোষ বিনোদ রায়ের সঙ্গে করে গেছে। একটা কথা এখানে, আমি বাংলা শুধু না ইন্ডিয়ান ভারতীয় সিনেমা নিয়ে লেখাপড়া করি বলে আমি দুটো জিনিস এখানে পয়েন্ট আউট করবো যেটা সাধারণ মানুষের চোখে পড়ার কথা না। 1943-তে যখন ছবি আরম্ভ হয়েছে তখন বেঙ্গলে কি হচ্ছে, একজন কেউ বলো কি হচ্ছে তখন বেঙ্গলে? ফ্যামিন। এবং ছবিতে কেন, যে কোনো বইতে, পেন্টিং এ যেখানে ফ্যামিন নিয়ে কোনো কিছু এসেছে ইংরেজ সরকার তখন বাজেয়াপ্ত করে দিত। হ্যাঁ, তো পেন্টিং এর পুরো একটা গ্রাফিক একটা পোর্টফোলিও পুরো বাজেয়াপ্ত হয়ে গেল, নষ্ট করে দিল। কোন বইতে রেফারেন্স সেগুলো নিয়ে লেখা দেখি সেই বই পুরোটা ডিস্ট্রয়েড করে দিত। এইখানে বিমল রায় কিন্তু সাংঘাতিক ভাবে লুকিয়ে, একটা সিনের কথা আমি বলছি, মাঝরাত্রিরে লক পড়েছে, বাড়িওয়ালা বলছে এখন এসছে, আমি তো চাল লুকিয়ে রাখিনি, মানে চাল স্টক করিনি। এরকম ভাবে মানে এমন সুপ্ত ভাবে, এমন হিডেন ভাবে উনি বেঙ্গল ফ্যামিলির রেফারেন্সেস এনেছে। এখন যখন ছবি দেখা যায় বোঝা যায় কি সাংঘাতিক কন্টেম্পোরারি ওটা তখনকার সময়কার জন্য। আরেকটা জিনিস, কুইট ইন্ডিয়া মুভমেন্ট আরম্ভ হয়ে গেছে, সব আরম্ভ হয়ে গেছে, তখন লাস্ট ল্যাব বলতে গেলে আমাদের ফ্রিডম মুভমেন্টে সেই সময় অলরেডি আমরা আইপিটিএ মুভমেন্টটা এখানটা ভীষণ স্ট্রং, আমরা অনেকেই জানি। কিন্তু এইটা, এই যে রাইটারের রাইট, কপিরাইট, এই ব্যাপারটা যে এইটাও একটা চুরি, এইসব কনসেপ্ট গুলোতে তখন কেউ নিতে পারতো না। তো ইন্টেলেকচুয়াল লেভেলটা তখন তৈরি হয়নি। সেই রকম একটা সাবজেক্ট নিয়ে উনি এরকম একটা ছবি করলেন। আর এই যে গল্প বললেন যে ডায়লগ পানবিড়ির দোকানে, আমরা কখন এসে পাই, शोले जब बनती है तो उसके डायलॉग के रिकॉर्ड्स बनते हैं और वो लिखते हैं और लोग अभी भी बोलते हैं कितने लोग थे। এই রকমই একটা সূচের মতো ছোট দারিদ্রের মতো একটা দৈত্যকে তোমরা ফাইট করবে, মানে এই ডায়লগ তখনকার দিনে সোশ্যালিস্ট রিয়ালিজম যেটাকে আমরা বলি, সত্যি কথা। এইটা উনি প্রথম আনলেন। এর আগে যে সিনেমা হতো তার অভিনয় থিয়েট্রিক্যাল, একটু আগে ও যেটা বললো সেই গল্প হচ্ছিল। এইটার পরে পুরো সিনেমার জন্য অভিনয়ের ধারাটা পাবে। ম্যাডাম অন্তরাজুগি কি আমি অভিজ্ঞতা নিয়ে, এবং আমি ওদেরকে বলেছিলাম
ওরা বলেছিল আসবে, আমি সেই জন্য নাম দিয়েছি। ওরা ভাই সিনেমা হয়ে যাওয়ার পরে আমার মনে হয়, আমি কিছুদিন ফোনে পাচ্ছি না, আমার মনে হচ্ছে ওরা চলে গেছে। আমাকে মাফ করবে, এইখানটাতে দোষটা আমার। আচ্ছা, আমি